শেখ হাসিনা এমন একটা পরিবেশের সৃষ্টি করলো যে পরিবেশে লাখ লাখ কোটি কোটি আওয়ামী লীগাররা বুবার ভূমিকা অবতীর্ণ হয়েছে। বুবা, এরা বুবা, এদের মুখ সেলাই করা, শুধু যান বাঁচানোর জন্য ভীত হয়ে ঘরে বসে থাকবে আর বাইরে পালায় যাবে। হলো কেন? আর কে কথা বলে না তো? আরে এদের পিছনে তো আওয়ামী লীগ আছে, ফ্যাসিস্টরা আছে। আরে সর্বনাশ, আওয়ামী লীগের এত ক্ষমতা, এত বাধার পর 10 লাখ লোক ঢাকা শহরে আছে, তাহলে বোঝা গেল আওয়ামী লীগের অনেক বড় ক্ষমতা। ইতিহাসের আতুর ঘর 32 নম্বর, সেই 32 নম্বরকে যখন ভেঙে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয়, এবং সেখানে বাংলাদেশে একটা সেনাবাহিনী রয়েছে, এবং তখন বাংলাদেশে একটা সরকারও রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, বিডিআর রয়েছে। সেই 32 নম্বর গুড়িয়ে দেওয়ার পর আপনার মনের অবস্থা একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন মুজিব বাহিনীর একজন প্রধান হিসাবে, বর্তমানে নয়, আপনি সর্বকালের বাংলাদেশের এখন যারা জীবিত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের মাঝে অন্যতম একজন, আপনার মনের এই অবস্থাটা, এই 32 নম্বর ভাঙ্গা, বঙ্গবন্ধুর সমস্ত চিহ্ন মুছে দেওয়া, ৭১-এর চিহ্ন মুছে দেওয়া, এবং নির্বাচনের নামে প্রহসন যেটা হচ্ছে না। আমি আবারই ফিরে যাচ্ছি, সবার একটি প্রশ্ন যে আপনার মনে, আপনি যদি এটা তুলে ধরেন 32 নম্বর ভাঙ্গার বিষয়টা, যেটা ডক্টর ইউনূসের সরকার সাপোর্ট করেছে বলেই আমরা রিপোর্টে পাই, আপনার কাছ থেকে বিষয় সত্যি কথার সঙ্গে আমার কোনো দ্বিমত নাই। বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরায় দেওয়া, পুরায় দেওয়া, এটা ঠিক কাজ হয়েছে। আপনি তো অনর্থক আমাকে প্রশ্ন, আমি এটা কিন্তু ঠিক মনে করি। আমি কিন্তু এটা উত্তর একটা দিছি বহু আগে, পরে দিছি যে তার বাড়ি পুরায় দেওয়া উচিত। লোকটা খুব খারাপ আছে, এই লোকটাই বাংলার সব খারাপ কাম করছে। 6 দফা দিছে, দিয়া কইছে ওরা পাঞ্জাবি আমরা বাঙালি, হ্যাঁ, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা। এটা শিখাইছে যে আমার সোনার বাংলাকে শোষণ করছে পাকিস্তানিরা, শোষণ করতেছে, আমরা এই শোষণের অবসান চাই, আমার সোনার বাংলা চাই। স্লোগান শিখাইছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। স্লোগান শিখাইছে তোমার আমার ঠিকানা পদ্মা। এই লোকটা তো অনেক খারাপ। তা নাহলে পাঞ্জাবিদের এখানে আইয়ুব খান আমলে বা এর আগের থেকে আদমজির পাটকল ছিল, বাওয়ানির পাটকল ছিল, মিল ছিল, ইস্পাহানির ছিল। আমরা তাদের কর্মচারী হইতাম এবং তাদের বাড়িতে আমরা কাম কাজ করে খাইতাম। আদমজির নাতির গাড়ি ঢাকার রাস্তা দিয়ে গেলে আমরা হাততালি দিতাম। এই শেখ মুজিবুর রহমানে তৈরি আমাদেরকে এই সর্বনাশটা করছে যে এই যে সম্পদ, আমরা হইতাম মেজর পর্যন্ত হয়ে আমরা রিটায়ার করতাম। বাঙালির ছেলে তো পাকিস্তান আমলে কোনোদিন জেনারেল ছিল না, কর্নেল হয়ে উসমানের লোককে রিটায়ার করতে হয়েছে। জিয়াউর রহমান সাহেবরা পাকিস্তান, তাহলে জিয়াউর রহমানের মতো লোক লেফটেন্যান্ট কর্নেল হয়ে রিটায়ার করতে হতো। সেই শেখ মুজিবুর রহমান বানাইলো যে আরে ওয়াকারুজ্জামানের মতো লোকও দেখা যাইতেছে যে সেও জেনারেল হইতে পারে, গন্ডার গন্ডার জেনারেল হয়, হ্যাঁ, শয়ে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়, জেনারেল বাঙালির ছেলে জেনারেল সচিব হয়। আরে বাঙালির ছেলে সাব রেজিস্টার হইলে পরে 3 দিন পর্যন্ত রসগোল্লা খাইছে বাড়িতে, আর মিলাদ শরীফ পড়াইছে। আমার ছেলে সাব রেজিস্টার হইছে, বাঙালি। এই সমস্ত কিছুর জন্য দায়ী হলো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরাধের কিন্তু কোনো সীমা নাই। যত কথাই বলেন, বাঙালির ছেলেরা একজন মাত্র 2জন আসিল কোটিপতি 1970 সনে। একজনের নাম জহুরুল ইসলাম বাজিতপুর, আরেকজনের নাম একে খান চট্টগ্রাম। সেই জহুরুল ইসলাম একে খান, তাহলে আমরা আরে বাবা আমরা কত, বাঙালির কোনো ব্যাংক ছিল না। শেখ মুজিবুর রহমান কত খারাপ কাজ করছে, দেশটা স্বাধীন হয়েছে বলে বাঙালির ছেলের ব্যাংক হয়েছে, চুরি চামারি যাই হোক, হ্যাঁ, বাঙালির ছেলের ইন্স্যুরেন্স কোম্পানি হয়েছে, শেয়ার মার্কেট হয়েছে। বাঙালির ছেলেরা এখন শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, আর কিছু না 35,000 কোটি টাকা চুরি করার একটা অবস্থা হচ্ছে। 1970 সনে 375 কোটি টাকার বাজেট ছিল পুরো পাকিস্তানে, এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট। কত খারাপ কাম করছে শেখ মুজিবুর রহমান। তার বাড়িটা পড়বে না, তার বাড়িটা বুলডোজার ঘুরাই দিবে না, কার বাড়িটা দিবে বলেন তো দেখি? আপনি তো খালি অনার্থক আমাকে এইসব প্রশ্ন করেন। তবে একটা কথা বলি, হে দুর্ভাগা দেশ, যাদের করেছে তুমি অপমান, অত অপমানে হতে হবে তাদের সবার সমান। মানির মান, সম্মানিত মানুষের মান, ইতিহাসের মহানায়কদের মান সম্মান যারা নষ্ট করে, আমি একটা কথা বললাম, the day will come, এই প্রশ্নের জবাব দিতেই হবে। কেন সরকারের 1 নম্বর পদে থেকে চুপ করেছিলাম? কেন হাতে সমস্ত শক্তি রাখেও আমরা গিয়ে চৌকিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছিলাম? কারা এই দুষ্কর্মটি করেছিল? কারা এই নরপশু নরাদমের বাচ্চারা? প্রত্যেকটা ইতিহাসে তার বিচার হবে। এই অন্ধকারের কালো শক্তি প্ররোচনায় নির্বাচন দীর্ঘায়িত হচ্ছে। বাংলাদেশ আজকে করিডোর দিতে বাধ্য হচ্ছে আরাকানকে। ওই আমার সেন্ট মার্টিন দ্বীপ
যে সেন্ট মার্টিন দ্বীপ আজ থেকে 54 বছর আগে পাকিস্তানে তখন আমেরিকার রাষ্ট্রদূত ছিল ফারল্যান্ড। সেই ফারল্যান্ডে সে 1970 সনের 23শে মার্চ তখনকার বাংলার সবচেয়ে বড় নেতা 169 সিট পেয়ে যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, সেই ফারল্যান্ড এসে শেখ মুজিবকে বলল, শেখ মুজিব আপনি স্বাধীনতা পাবেন, একটা কথা আপনি রাখেন, আমেরিকাকে আপনি সেন্ট মার্টিন দ্বীপটা একটু দিয়ে দিবেন স্টিমার বেরানোর জন্য। সেই বাংলার নেতা শেখ মুজিব কইছিল, আমার দেশের আমার মৃত্যু না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি মাটি আমি কাউকে ছেড়ে দেব না। এখন আমি জানি না সেন্ট মার্টিন দ্বীপ আমার আছে কিনা। আমি জানলাম আমার আরাকানে যাওয়ার জন্য আমার বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর দেওয়া হচ্ছে। আমি আরো অনেক কিছু জানি যে কথাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে এবং মানুষ জানতে পারবে বর্তমান সরকারকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশের কত স্বার্থকে তারা কোথায় বিক্রি করে। মিয়ানমারের সাথে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত এই অনির্বাচিত অসাংবিধানিক সরকার যে গ্রহণ করলেন, আপনি যে কথাটা শুরু করলেন, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি কি নয়? আমি তো বললাম রে ভাই, আমি তো বললাম ছেলে ঘুমালো, আবার কানতে হবে আপনাকে, মা বাপ আপনার ভবিষ্যৎ প্রজন্মকে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গীয় এলো দেশে, আপনাকে আবার কানতে হবে। আমি তো বললাম কথাটা, আমি কত বলবো, একাকি এত কথা বলা যায়? কেউ কথা বলে না কেন? বাঙালি জাতির কেউ কথা বলে না কেন? আমার দল বিএনপি কিছু কথা বললে পরে জামাত, স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উপরে ঝাঁপাইয়া পড়ে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমাদের সেই চট্টগ্রামের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, রিজভী, শামসুদ্দিন দুদু, সবাই যখন কথা বলে ঝাঁপাইয়া পড়ে। তাদের তো একটা চিন্তারে, একটা বড় দলের চিন্তারে, তারা তো বিএনপির হয়ে কথা বলে, আর আমি বিএনপি করি কিন্তু কথা বলি মুক্তিযোদ্ধা হয়ে। কথাটা ডিফারেন্স আছে কিন্তু, কারণ আমি কেন মুক্তিযোদ্ধা হয়ে কথা বলি? আমি তো এতদিন সবসময় বিএনপির হয়েই কথা বলছি, মুক্তিযোদ্ধা হয়ে কথা বলি। যখন জামাত ইসলামের পত্রিকায় লেখা হয় যে 71 সনে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল বাংলাদেশের জন্য, তারা আল্লাহর কাছে মাপ চাও, এটা মুক্তিযুদ্ধ বলছিল, তখনই আমার মনে হয় রাজাকারের কাছে কি আমি হেরে যাব? আমার জীবন কি বৃথা চলে যাবে? আমার বাবার চোখের পানি কি বৃথা যাবে? আমার মায়ের ইজ্জত কি বৃথা চলে যাবে? আমার শিশুর কান্না কি বৃথা চলে যাবে? আমার ঘরে একজন আমার স্ত্রী আছে, তার আপন 2 ভাই মুক্তিযুদ্ধের শহীদ। আমার প্রতিদিন তাকে দেখলে পরে শহীদের গুণ মনে, 2 ভাই, আপন 2টা ভাই শহীদ মুক্তিযুদ্ধে। আমার শাশুড়ি মৃত্যুর আগে আমার বাসায় আসতো, সারাদিন শুধু কাঁদতো, আমার 2টা ছেলে গেল, কেন ফিরে আসলো? সব বৃথা চলে যাবে কেন? ওই আজকের ছেলেদের 3 মাসে 300 কোটি টাকা বানানোর জন্য, সুন্দর সুন্দর শার্ট পাঞ্জাবি পরার জন্য, সাইড পয়সার মুরাদ নাই 4 কোটি টাকার গাড়ি দৌড়ানোর জন্য আমার সবকিছু বিসর্জন দিতে হবে? যে ইউনূস সাহেব কোনোদিন মুক্তিযুদ্ধের নামে কথা বলে না, কোনোদিন মুক্তিযুদ্ধের আনঅফিসিয়ালি মুক্তিযুদ্ধের জন্য 54 বছরে একটি কথা বলে নাই, মুক্তিযুদ্ধের প্রতি যার কোনো ধরনের কমিটমেন্ট নাই, তার একে শুধু প্রধান উপদেষ্টা রাখার জন্য এবং তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। এবং এখানে অনেক আছে তার মন্ত্রিসভায় রাজাকারের ছেলে এবং মেয়ে এবং রাজাকার, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমি চুপ করে থাকবো, কোনো কথা বলবো না? এই দেশে অবশ্যই গণতন্ত্র আসতে হবে। এই ছেলে পেলেদের পার্টি যখন বলে কিসের ইলেকশন, হাসিনার ফাঁসি না হইলে ইলেকশন যারা চাবে এরা হইলো বিশ্বাসঘাতক ভারতের দালাল। নিয়োগকর্তায় যখন কর্মচারীরা অর্ডার করবো কিসের ইলেকশন, কিন্তু অর্ডার দিতে পারবেন না। আর এর পিছনে একটা কালো শক্তি আছে, যে শক্তিটা রাতের আধারে হাঁটে 54 বছর যাবত। 1971 সনে পরাজিত হয়েছিল সেই শক্তিটি, যখন বাঙালি জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। 1000 বছরের স্বপ্ন যখন বাঙালি জাতি মনে করেছিল যে আমার যে বাঙালি মায়ের 1000 বছরের কান্না, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর কর রসুন বুনেছি। এই যে আমার মায়ের বোনের 1000 বছরের মুনাজাত মুসলমান মায়েরা নামাজ পড়ে বলতো, হে খোদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দেবে। 1000 বছর ধরে বাংলার হিন্দু ভাইয়েরা সন্ধ্যা বেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করত, হে ভগবান আমাদেরকে এমন অমৃতের সন্তান দাও যারা আমাদেরকে মগদস্যুদের হাত থেকে মুক্তি দেবে। সেই মায়ের বোনের অস্ত্র জল মুছিয়ে দেওয়ার জন্য যেদিন আমরা অস্ত্র ধরলাম বাঙালির ছেলেরা, দিনের পর দিন, মাসের পর মাস আমার মতো ফজলুর রহমান মায়ের আদর, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে
যখন যুদ্ধে গেলাম, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে, অমানিসার অন্ধকারে বাংকার থেকে যখন যুদ্ধ করলাম, স্বপ্ন যখন দেখলাম দেশ স্বাধীন হবে, বাংলা পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য উঠবে, গণতন্ত্র হবে, মানুষের পেটের ভাত হবে, পরনের কাপড় হবে, স্বাস্থ্য হবে, চিকিৎসা হবে, শিক্ষা হবে, ধর্মনিরপেক্ষতার মাধ্যমে এই দেশে মানুষ মানুষ হবে, আমরা সারা পৃথিবীব্যাপী মাথা উঁচু করে বাঙালি জাতি দাঁড়াতে পারবো, তখন বাঙালির যে অধম সন্তানেরা, বাঙালির যে পাপী সন্তানেরা বাংলার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আল বদর আল শামস রাজাকার হিসাবে, সেই সন্তানেরা পরাজিত হয়েছিল। সেই পরাজয়ের গ্লানি 54 বছরে তারা ভুলতে পারে নাই। আমি আপনাকে বলি, বুকটা কি বলবো, বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস। আমি কয়েকদিন আগে দেখা একটা লাইব্রেরি থেকে বই নিয়ে যাওয়া হয়েছে। কার বই নিয়ে যাওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের বই থাকতে পারবে না লাইব্রেরিতে, কাজী নজরুল ইসলামের বই থাকতে পারবে না। 2 লাখ টাকার বই ওই টাঙ্গাইলের দনবাড়ির একটা লাইব্রেরি থেকে নিয়ে যাওয়া হয়েছে। অকল্পনীয় ব্যাপার। এই অমানুষ নরাদম নরপশুর বাচ্চা এরা কারা? ওই একটা কথা তো বলে নাই। এখানে তো শিক্ষামন্ত্রী একজন আছে, কে শিক্ষামন্ত্রী, কোন গায়ের বাছুর আমি তাকেও চিনি না, কিন্তু সে তো বললো না যে বই কারা নিছে তাদেরকে আগে লাইব্রেরি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়তে পারবে না, কাজী নজরুলের বই পড়তে, এগুলো তো করতো 1960, 61, 62 আইয়ুব খানের আমলে এইসব কাজ হয়েছে। আইয়ুব খানের আমলে এইসবগুলো ছিল। এখন আইয়ুব খানের বাচ্চা কারা? যারা আইয়ুব খানের আইন করে। কি আইন করে আইয়ুব খানের আইন? দেখেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, মেম্বার হবে আগে, পরে মেম্বারের ভোটে চেয়ারম্যান। এই আইনটা করেছিল কে? বিডি মেম্বারের আইন। আইয়ুব খানের বুনিয়াদি গণতন্ত্রের কথা আমাদের মনে আছে। আইয়ুব খানের সন্তান, আইয়ুব খানকে এরা ফিরায় আনতে চায়। আমি আপনাকে বলি, এরা কি করতেছে? ওই যে কয়েকদিন আগে, 3 দিন আগে চাঁপাইনবাবগঞ্জে একজন মুক্তিযোদ্ধাকে হুমকি দিছে। কেন? সে বললো 71-এর কথা। একজন রাজাকারের বাচ্চা হুমকি দিছে, সরাসরি সভায় হুমকি দিয়েছে। আপনি দেখেন, আরেকটা কথা আপনাকে বলি, যদিও আমি ওইটা নিয়ে রাজনীতি করে ওটা ধর্মের মধ্যে রাখতেছিলাম। সেটা হলো গত 26 তারিখে এই দেশে একটা গাজা আমাদের ভাইদেরকে সাপোর্ট করার জন্য, সমর্থন করার জন্য, প্যালেস্টাইনের গাজা বিয়াতে সাপোর্ট করার জন্য গাজার নামে বাংলাদেশে একটি গাজার আমার মুসলমান ভাইদেরকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাত, যাদেরকে সুফিবাদী লাইন, তরিকত ফেডারেশনের লাইন যাদেরকে বলা, লাখ লাখ মানুষ। এবং এদের শক্তি এত বেশি বাংলাদেশে কেন জানেন? এদের শক্তি এই কারণে বেশি যে এরাই হলো প্রকৃত সেই লাইন ধরে রেখেছে যারা ভারতবর্ষে প্রথম ইসলাম এনেছিল। সুফিবাদের মাধ্যমে এসেছে ইসলাম, ওয়াহাবিজমের মাধ্যমে ইসলাম আসে নাই। সেই সুফিবাদ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি থেকে ধরে, খাজা নিজামুদ্দিন আউলিয়া থেকে, বখতিয়ার খাকি থেকে ধরে, শাহ সুলতান সেই নেত্রকোনার, সেই সিলেটের হযরত শাহজালাল, শাহপরান, খরমপুরের সেই গেসুদারাজ, সেই বাইজিদ মুস্তামি চট্টগ্রাম, এইরকম সারা বাংলাদেশ, এই যে সেলিম চিশতি, হযরত ওলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশেরাই তো প্রথম এই দেশে আসছে। আইসা হিন্দুদেরকে মুসলমান বানাইছে, বলছে আমরা সবাই এক, শুনো হে মানুষ ভাই, সবার উপরে নাই। তাদের কথা শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা এই দেশে মুসলমান হয়েছে। সেই সুফিবাদী লাইনের লোকজন এক একজন পীরের দরগা পুড়ে দিতেছে, মাজার পুড়ে দিতেছে, বলতেছে শাহজালালের মাজার যারা পুড়ে দিবা তাদেরকে কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই যে অবস্থা শুরু হয়েছে, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না, সরকার তো না। আমি প্রতিবাদ করছি কেন জানেন? আমি মনে করি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা হলো বেসিক জিনিস মুসলমানদের, ইসলামে। অন্য যে যে চিন্তা করে, কেউ পীরের মুরিদ হবে, কেউ তবলিগ জামাতে যাবে, কেউ বনে জঙ্গলে যাবে আল্লাহকে পাওয়ার জন্য, যাক না। কিন্তু এই যে বাংলাদেশ শুরু হয়েছে, ওদেরকে একেবারে পাহারা দিয়া, সোহরাওয়ার্দী উদ্যানে জামাতকে পাহারা দিয়া, হেফাজতকে পাহারা দিয়া মিছিল করাইছে। কিন্তু এদের চেয়ে 10 গুণ হইলো এরা আহলে সুন্নাতুল জামাত। আমি বললাম 10 গুণ, কিন্তু তাদেরকে তো জায়গা দেয়নি, তাদেরকে তো জায়গাই দেয়নি। কি বলছে শুনবেন? আরে এদের পিছনে তো আওয়ামী লীগ আছে, ফ্যাসিস্ট আছে। আরে সর্বনাশ, আওয়ামী লীগের এত ক্ষমতা, এত বাধার পর 10 লাখ লোক ঢাকা শহরে আছে, তাহলে বোঝা গেল আওয়ামী লীগের অনেক বড় ক্ষমতা।